সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাহাঙ্গীর একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে জীববিজ্ঞানের এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়াবো যেটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় এসে থাকে। আশা করছি তোমরা ভিডিওটাকেও মিস করবে না। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি আসলে মাইটোকন্ড্রিয়া লিখে রেখেছি, মাইটোকন্ড্রিয়ার ছবি আছে, অতএব বুঝতে পারতেছো আমি অবশ্যই তোমাদের মাইটোকন্ড্রিয়া আজকে পড়াতে যাচ্ছি। তো শুরুতে বলি, আসলে মাইটোকন্ড্রিয়া কত সালে আবিষ্কার করা হয়। আসলে মূলত রিচার্ড আল্টম্যান এটা আসলে 1886 সালে এটাকে আবিষ্কার করেন। তবে এটা একটু মতভেদ আছে, আবার অনেকে হয়তো 94 এরকম বলে থাকেন। হ্যাঁ, তো এটাকে উনি নামকরণ করেছিলেন বায়োব্লাস্ট, কিন্তু বর্তমানে আমাদের যে প্রচলিত নাম সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াটা আসলে নাম করেছিলেন প্যান্দা। তো এখন আমরা যদি বলি যে আসলে মাইটোকন্ড্রিয়া কাকে বলে, আসলে আমরা যদি দেখি উদ্ভিদ এবং প্রাণী কোষ দুটোর ক্ষেত্রেই কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থেকে থাকে। এখন এই মাইটোকন্ড্রিয়া কাকে বলে, এটা সংজ্ঞাটা এরকম আসবে যে কোষের সাইটোপ্লাজমে আমরা যেটা দেখি, কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় তারকাকার, দণ্ডাকার, মার্কু আকৃতির যে অঙ্গটি শক্তির উৎস হিসেবে কাজ করে বা পাওয়ার হাউস হিসেবে কাজ করে সেটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলবো। আমরা যদি আমাদের উদ্ভিদ অথবা প্রাণী কোষ এই দুটা চিত্র যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মাইটোকন্ড্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই মাইটোকন্ড্রিয়াটা দেখা যায় সাইটোপ্লাজমের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। অতএব তোমরা বুঝতে পেরেছো যে আসলে মাইটোকন্ড্রিয়া কাকে বলে। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি যে মাইটোকন্ড্রিয়ার গঠনটা। মাইটোকন্ড্রিয়ার গঠন আমরা যদি দেখি, মাইটোকন্ড্রিয়া মূলত দুইটা স্তর নিয়ে গঠিত। এই দুইটা স্তর হচ্ছে লিপিড এবং প্রোটিন, অর্থাৎ লিপোপ্রোটিনের সমন্বয়ে মাইটোকন্ড্রিয়ার দুইটা স্তর গঠিত। এখন এটা একটা হলো বহিঃস্তর বা বহিঃঝিল্লি, আর একটা আছে এখানে দেখতে পাচ্ছ যে অন্তঃঝিল্লি। তো দেখা যায় যে মাইটোকন্ড্রিয়ার যে বাইরের গঠনটা আছে, বাইরের গঠনটা পুরো গঠনটাই দেখা যাচ্ছে এটা কিন্তু মসৃণ। কিন্তু ভেতরের গঠনটা কিন্তু মসৃণ না, এটা হলো কিছুটা খাদ তৈরি হয় এবং আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করে, যেটাকে আমরা ক্রিস্টি বলি। দেখতে পাচ্ছ যে যে আমাদের খাস আঙ্গুলের মতো খাস খাস অংশগুলো দেখতে পাচ্ছ, এই খাসগুলো মূলত ক্রিস্টি, এবং এই ক্রিস্টির গায়ে গোলাকার বস্তু থাকে যেটাকে অক্সিজম বলা হয়। এখন এছাড়াও কিন্তু আসলে এখানে আরো কিছু জিনিস থাকে, উৎসেচক বা এনজাইম থাকে, যেটা যেমন দ্বিতন্ত্রী ডিএনএ থাকে এখানে পেঁচানো অবস্থায়। তারপরে এছাড়াও আরো অন্যান্য ধরনের এনজাইম থাকে এখানে। এরপরে আমরা যদি দেখি এটার কাজটা যদি দেখি, আসলে এটার কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে পাওয়ার হাউস বলা হয় বা শক্তিঘর বলা হয়। আসলে পাওয়ার হাউস বা শক্তিঘর এই মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হচ্ছে, তার কিছু কারণ আছে। কারণ হলো আমরা যেটা দেখি যে সমাজ শ্বসনের যে ধাপগুলো আছে, প্রথমত হলো গ্লাইকোলাইসিস, তারপরে হলো আমাদের এসিটাইল কোয়ে সৃষ্টি, তারপরে হলো ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই চারটা ধাপের মধ্যে আমরা যদি দেখি, প্রথম যে ধাপটা গ্লাইকোলাইসিস, এটা বাদে বাকি যে তিনটা ধাপ আছে, এই ধাপগুলো কিন্তু মোটামুটি দেখা যায় আমাদের মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়ে থাকে। এখন বিষয় হলো যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে এখানে, সেটা হলো ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রে আমরা দেখেছি যে এখানে শক্তি উৎপন্ন হয়, আর এই ক্রেবস চক্রটা কিন্তু অবশ্যই এই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সংঘটিত হয়। এই জন্য সাধারণত বলা হয় মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তির ঘর হিসাবে কল্পনা করা হয়। তাহলে এখানে আমরা মোটামুটি তিনটা প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম, যে আসলে মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বরাবরই পরীক্ষায় এসে থাকে। আরেকটা প্রশ্ন হলো মাইটোকন্ড্রিয়া কি বা মাইটোকন্ড্রিয়া কাকে বলে। এখন তারপরে হলো তৃতীয় নম্বর প্রশ্ন হলো মাইটোকন্ড্রিয়ার গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠনটা আমি বলে দিয়েছি যে এটা দ্বিস্তর বিশিষ্ট, বাইরের স্তরটি মসৃণ, ভিতরের স্তরটি মসৃণ নয়, কতগুলো ভাঁজ সৃষ্টি হয়েছে আঙুলের মতো, যেদেরকে আমাদেরকে ক্রিস্টি বলা হয়, এবং ক্রিস্টি গায়ে অক্সিজেন থাকে। এই হলো শর্টকাটে এটার গঠন। এটার কাজ যেটা রয়েছে, প্রথম হলো যে শক্তি উৎপন্ন করা, তারপরে এখানে শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, ফ্যাট বা চর্বি গঠনেও কিছুটা সহায়তা করে থাকে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা উপকারে আসবে। ভালো থাকবে তোমরা সবাই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।